এখন আমাদের রাজনীতির ভিতরে তুষামত ঢুকে গেছে, শুধু রাজনীতি না, প্রতিটা ক্ষেত্রে। শেখ হাসিনা নিজেও কিন্তু স্বাধীনভাবে ভাবতে কথা বলতে পারতো না। প্রথম যে বিবর্তনটা ঘটে, পরিবর্তনটা ঘটে, সেটা মনোজগৎ হয়, মনোবিপ্লব। প্রতিটা বিপ্লবের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা বিস্ফোরিত হয়। পুঁজিবাদের একটা পর্যায়ে মানুষ ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যাট দি এন্ড অফ দি ডে, দিন শেষে তাকে যুদ্ধ পরিস্থিতি লাগায় রাখতে হবে, না অস্ত্র বিক্রি হবে না। আপনি জনগণের অর্থ অপচয় করছেন, অপব্যবহার করছেন, অব্যবহৃত রেখেছেন। এটা আপনার ওয়াইডার অর্থে ক্যারেক্টারের একটা নেগেটিভ সাইড। সহজ স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চাচ্ছে। আমরা ইসলামের কথা বলি, যে ইসলামী রাজনীতি করে, বেশি মতবিরোধ সেখানে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক নয়া দিগন্তের বিশেষ আয়োজন দিগন্ত টকে। আমাদের সঙ্গে আছেন আনিসুজ্জামান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমি স্যার প্রথমে আপনাকে জানতে চাবো স্যার, 5ই আগস্টের পরে আমাদের সবারই মনে একটা মনোজগতে একটা পরিবর্তন হয়েছে আর কি। এই পরিবর্তনটা স্যার আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজকে মানে কোথায় নিয়ে যাবে? এই পরিবর্তনের দার্শনিক ভিত্তিটা স্যার কিভাবে দেখছেন আপনি? আমি তো বেসিক্যালি ভাবুক, ফিলসফার, দার্শনিক। সমাজে যে পরিবর্তন হয়, এটা আমাদের দৃষ্টিতে পড়ে। সমাজ বিপ্লব আমরা বলি, রাষ্ট্র বিপ্লব ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে প্রথম যে বিবর্তনটা ঘটে, পরিবর্তনটা ঘটে, সেটা মনোজগৎ হয়, মনোবিপ্লব। যেমন একটা কাজ যখন করে, কাজ করার আগে সে যদি পাগল শিশু না হয়, তাহলে সে ভাবে। আমাদের ভাষায় বলা হয়েছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সুতরাং এই যে একটা পরিবর্তন আমরা দেখলাম, একটা এক ধরনের বিস্ফোরণ, এক ধরনের গণ আন্দোলন, এক ধরনের অভ্যুত্থান, যার পরিণতিতে একটা অত্যন্ত বাহ্যিকভাবে ক্ষমতা সম্পন্ন এবং শিকড় গড়ে বসা একটা শাসন ব্যবস্থা, এবং সেই সাথে শাসক এবং তাদের সাথে যারা সহযোগী ছিল, তাদের পতন হয়ে গেল। একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। কিন্তু এটা তো একদিনে হয় নাই। যেটা বললাম, যে প্রতিটা বিপ্লবের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা বিস্ফোরিত হয়। একটাকে আমরা জানি দর্শনে এবং বিজ্ঞানে, একটা হলো বিবর্তন, ইভলিউশন, একটা রিভলিউশন। ধীরে ধীরে সংগোপনে যেটা ঘটে, ওটা হচ্ছে বিবর্তন। আর যেটা খুব এরাপশন হয়, ভেঙ্গে পড়ে, আসলে পড়ে, যেটা মাসুদ্দিন বলছেন যে বিপ্লব কোনো সূচিকর্ম না, এটা কোনো ভোজসভা না। এটা হলো একটি শ্রেণী জোর করে একটা শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে দেয়। এটা আমরা এখানে দেখলাম। এর যদি পশ্চাৎভূমিতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি, বা সমাজতাত্ত্বিক বা চৈন্তিক, তাহলে দেখা যাবে যে দীর্ঘদিনের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা ছিল কিন্তু পূরণ হয় নাই। তারা অপেক্ষা করছে, একটা পর্যায়ে যখন এলো, তারা দেখলো যে প্রতি ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে, কথা বলতে পারছে না, এমনকি নিজের দাবি জানাতে পারছে না। যারা মূল ক্ষমতা, তারাও পর্যন্ত বন্দী হয়ে গেল। যেমন আমি মনে করি যে একটা পর্যায়ে শেখ হাসিনা নিজেও কিন্তু স্বাধীনভাবে ভাবতে কথা বলতে পারতো না। এবং এটা একটা আমাদের বিখ্যাত নাট্যকার, আমাদের শিক্ষক শহীদ মনির চৌধুরীর শিক্ষক ছিলেন মোহাম্মদ আব্দুল হাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওনার সময় আধুনিক ভাষা তত্ত্বের সূচনা, বিকাশ ঘটে। ডক্টর শহীদুল্লাহ সূচনা করেছিলেন, কিন্তু সেটা ওল্ড মডেলে। কারণ উনি তো শ্রবণ থেকে 1926 সালে পিএইচডি করেন, 100 বছর আগে। ডক্টর প্রফেসর আব্দুল হাই 53-54 সালের দিকে বিলেত থেকে ফেরেন। তো ওদের একটা বিখ্যাত বই আছে, বইটার নাম অসাধারণ। বইটার নাম হচ্ছে তোষামোদ ও রাজনীতির ভাষা। এবং তোষামোদের রাজনীতির মধ্যে আপনি দেখবেন, এখন আমাদের রাজনীতির ভিতরে তোষামোদ ঢুকে গেছে, শুধু রাজনীতি না, প্রতিটা ক্ষেত্রে। তোষামোদ মানে হচ্ছে অতিকথন, অতিরঞ্জন, যে জানা তাকে বলা। যেমন আমাদের দেশে দেখা যায়, কর্মীরা স্লোগান দিচ্ছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কর্মীরা হাসতেছে, নেতা হাসতেছে, কারণ নেতা জানে পবিত্র না, তিনি একটা চরিত্রহীন। আমাদের দর্শনের চরিত্র একটা ব্যাপক অর্থে আমরা ব্যবহার করি। আমাদের আলাপচারিতায়, আমাদের কালচারে সাধারণত চরিত্র বলতে বোঝায় নারী ঘটিত ব্যাপার। এখন তো নারীরও এগিয়ে এসছে। একসময় নারীরা প্যাসিভ ছিল, বলা হোক তো মেয়েটাকে বিয়ে দিলাম, এইভাবে। এখন কিন্তু মেয়েরও বিয়ে করে। আমি প্রায় 55+ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি। তো এখানে দেখা যায়, শেষের দিকে দেখা যায় না, দেখেছি যে অনেক মেয়ে এসে আমাকে বলছে, স্যার আমার বিয়ে, আপনি থাকবেন। তো আমি মজা করে বললাম, কে ঠিক করলো? নিজেরাই ঠিক করছে। হ্যাঁ স্যার, নিজেরা ঠিক করছে। ওই মেয়েই কিন্তু সে স্পেলিং। স্যার এই যে আমরা এই অংশটা শেষ করে নিই। তাহলে অনেক সময় কিন্তু মনে হচ্ছে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে,
বা ক্ষমতার সুউচ্চ শিখরে তিনি কিন্তু ঘেরাও করা, এবং একটা পর্যায়ে আসে যেটা আমাদের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বলছে যে একটা ডিম আমি পুরো খেতে পারি না। অর্থাৎ সেও কিন্তু, আমরা বলি স্বৈর শাসক, আমরা বলি সব নিয়ন্ত্রণ, আসলে কিন্তু না। আপনার হয়তো মনে থাকার কথা 1972 সালে শেখ সাহেব ক্রমাগত 72 থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড, পরে 74-এর পরে তো ঝুঁকে গেলেন মধ্যপ্রাচ্যের প্রতি, আরব রাষ্ট্রগুলোর প্রতি। তখন কিন্তু ভারত এতে খুশি হয় নাই। এমনকি ওআইসির কনফারেন্স উনি যখন পাকিস্তানে গেলেন, কিন্তু ইন্ডিয়ার অতিক্রম ইন্দিরা গান্ধীর কথা না মেনে গেছেন। আমার মনে আছে উনি বলছেন যে তখনকার ভারত 72-73 সালে ভারত আজকের মতন অনেক দরিদ্র, তখন অনেক সমস্যা তাদের। আজকে ভারত একটা রাইজিং জাইগ্যান্টিক ওয়ার্ল্ড পাওয়ারের। বলছে যে তোমরা তোমাকে যুদ্ধের ক্ষেত্রে সহায়তা করছো, বহু লোক আশ্রয় দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু খাবার তো দিতে পারবে না। আবার ওই সময়ের মিডল ইস্ট কিন্তু আজকের থেকে অনেক বেশি ধনী, কেবল নতুন সম্পদ পেয়েছে। তো এই পর্যায়ে আপনার এই কথা শেষ করি যে একটা দীর্ঘ ব্যাকগ্রাউন্ড ছিল যেটা ধুমায়িত হচ্ছিল, সেটা হঠাৎ বিস্ফোরিত হলো। এমন না যে হঠাৎ একটা ঘোষণা 5 তারিখে হয়ে গেল, এরকম কিন্তু না। যেমন করে আমরা বুঝতে পারি, যেমন একদিনে একজন শিশু যুবক হয় না, কিন্তু একটা পর্যায়ে যখন যায় তখন আমরা ভাগ করি এ বালক, এ কিশোর, এ যুবক, এ প্রৌঢ়, বৃদ্ধ, জরাগ্রস্ত, একটা পর্যায়ে না প্রতিদিনের, কিন্তু এটা কিন্তু প্রতিদিনের তার কর্মের ভিতর দিয়ে, তার অবস্থানগত পরিবর্তনের ভিতর দিয়ে পৌঁছচ্ছে। সুতরাং এর যদি আপনি আমার চৈন্তিক বা সমাজতাত্ত্বিক বিশ্লেষণের কথা বলেন, এটা একটা দীর্ঘ একটা বঞ্চনা, দীর্ঘ ক্ষমতার কেন্দ্রিকতা, বা এবং যেটা বললাম তোষামদের কারণে মূল ক্ষমতায় যাদেরকে মনে করা হয়, এবং এদের সম্বন্ধে অসাধারণ কথা বলা হয়েছে। আমরা যাদেরকে বলি যে তারা হলো আসলে কাগজে ভাগ, মূল ক্ষমতা তাদের হাতে নাই। এবং দেখেন একটা পর্যায়ের এমনকি শেখ হাসিনা বুঝতে পারে নাই, আমার মনে হয় যে 3-4 তারিখের দিকে যেরকম ঘটনা ঘটতে যাচ্ছে, তার কমান্ড, এবং তিনি ওই বলছে যে আমি তোদের কত সুযোগ সুবিধা দিচ্ছি, ইনক্লুডিং সেনাবাহিনীর প্রধান, কিন্তু তার আত্মীয় হন, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে তার কথা তিনি মানতে পারছেন না। এখন নতুন স্টোরি হচ্ছে যে তিনি কতটা তাকে পালিয়ে যেতে সহায়তা করছে, এগুলো তো ব্যাখ্যা। কিন্তু ঘটনা হচ্ছে পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়েছে যখন শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেনাবাহিনীর বাইরে চলে গেছে, জনগণ রাস্তায় বেরিয়ে পড়ছে। এখন আমি মারবেন, কয়জনকে আপনি মারবেন? এখন আমাদের নতুন কনসেপ্ট মানববন্ধন বলি, এটা কিন্তু একটা সাইলেন্ট, সবাই নীরবে দাঁড়িয়ে আছে, কিন্তু থ্রু সাইলেন্স দে আর স্পিকিং। এবং সেই আমাদের ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজে বলে অনুচ্চারিত ভাষা, উচ্চারিত ভাষা, অনেক সময় অনুচ্চারিত ভাষা সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ অনেক বেশি শক্তিশালী। একটা লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে রিক্সায় ধাক্কা খেয়ে, সে বলছে আমাকে রক্ষা করো, আমাকে হাসপাতালে নাও, কেউ তাকাচ্ছে না। আর আমাদের রাজপথের সময় দেখবেন এটা দেহকে আপনার সাদা কাপড় দিয়ে বা চাদর দিয়ে ঢেকে দিয়েছে, ওই মেয়েটা কিছুই বলছে না, নীরবে, এমনকি কান্নাও হারিয়ে গেছে, লোকেরা তার ওখানে যাচ্ছে, সহায়তা করতেছে। এই জন্য সবসময় যে উচ্চারিত ভাষা শক্তিশালী হয়, নট দ্যাট। যেমন আমাদের এখানে যেটা প্রায় বলা হয় যে অমুক নেতা জীবিত নেতার থেকে এখন মৃত নেতা বেশি শক্তিশালী। এর মানেটা কি? যে ওয়ার্ল্ড অফ, যেমন প্রকৃতির দিকে আল্লাহ তো ওইভাবে আকাশ ভেঙে গগন বিদারী শব্দ করে তিনি কথা বলেন না। হি স্পিক্স থ্রু নেচার, হি স্পিক্স থ্রু সাইলেন্স। এই সাইলেন্সটাই অনেক বিষয়ে শক্তিশালী। তো এই সাইলেন্স একসময় আবার প্রকাশিত হয়। প্রাকৃতিক জগতে যেমন ভূমিকম্প হয়, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়, মনুষ্য সমাজে সেরকম হয়। ওই রকমই একটা ঘটনা আমাদের 5ই আগস্টের ঘটনা। স্যার 5ই আগস্ট মানে এখনও বলা হয় যে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। তাহলে এই এখন যে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচিত সরকার আসবে, কিন্তু এই যে ভিতরের মানুষের আকাঙ্ক্ষা, এটা তো মানে পূরণ হওয়ার একটা ব্যাপার আছে। এবং এই আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, যদি রাজনৈতিক নতুন বন্দোবস্ত যদি আবার মানুষকে সেই লক্ষ্যমাত্রায় না নিয়ে যায়, তাহলে কি এই ভাঙ্গা গড়ার খেলা কি মানে আপনার কি মনে হয় আমাদের তাহলে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ অন্তত নেয়ার ফিউচারে কিছুটা তো অন্ধকারাচ্ছন্ন, কিন্তু আমি তো আশাবাদী, অপটিমিস্টিক লোক। এমন কোনো মেঘাচ্ছন্ন আকাশ নেই যা পরিষ্কার হবে না, এমন কোনো রাত নাই যা পোহাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের আচরণের মধ্যে, তাদের চিন্তার মধ্যে, তাদের কর্মের মধ্যে বর্ধনের পরিবর্তন না হচ্ছে, তখন মানুষ প্রত্যাশা করবে, এবং যত প্রত্যাশা করবে তত বেশি আশাহত হবে, আবার নতুন বিকল্প সে খুঁজবে, এভাবে সমাজ এগিয়ে যাবে। তবে ইতিহাস বলে আমরা কখনো 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 মেঘাচ্ছন্ন হবে, কিন্তু ইতিহাসটা কখনো পুরোপুরি পিছনে চলে যাবে না। এবং এটা অনেকে বলছে না যে হয়তো বিএনপি আসবে, হয়তো বিএনপির কাছাকাছি আসবে, কিন্তু তারা কিন্তু সব মানুষ দীর্ঘদিনের 17 বছর, 15 বছর, 20 বছর, 21 বছরের প্রত্যাশা, কতটা তারা পূরণ করতে পারবে। এবং এমন না যে আমি একটা কমান্ড দিয়ে দিলেই সব হয়ে যাবে। জনগণ
তাদের মধ্যে যদি চেতনার স্তর উন্নীত না হয়, তাদের যদি নৈতিক মান ডেভেলপ না করে, তাদের মধ্যে যদি পরমত সহিষ্ণুতা না আসে, তাদের মধ্যে যদি একটা প্লুরালিস্টিক অন্যের শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতা এবং বাস্তবাবস্থা সৃষ্টি না হয়, তাহলে আমার মনে হয় না আমরা বেশি দূর যেতে পারবো। আবার একটা বিপ্লব, একটা প্রতিবিপ্লব হবে, একটা প্রতিক্রিয়া হবে। এবং একজন দার্শনিক হিসেবে আমি বলবোই, আমি ওইভাবে রাজনৈতিকভাবে বলতে পারবো না, কিন্তু আমি তো চিন্তার ছাত্র, আমি ম্যান অফ আইডিয়াস, চিন্তার জগতে এরকম হবে। কাজে খুব বেশি আমাদের নিজেদের পরিবর্তন না করে, এমনকি আল্লাহ তাআলা পর্যন্ত বলছেন কোরআন শরীফে, আল্লাহ খোদ আল্লাহ যিনি স্রষ্টা সর্বশক্তিমান, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নেই। তো কেউ প্রশ্ন করছে, আমরা যদি ভাগ্য পরিবর্তন তাহলে আল্লাহর দরকার ডাকে, আল্লাহরও দরকার আছে, পুরো তার সৃষ্টির মধ্যে তো কাজ করে। তো এমন না যে কেউ একজন আসবেন, নেতা আসবেন, কেউ আসবেন, তিনি ঘোষণা দেবেন আর সব হয়ে যাবে। এমনকি বিদ্যারাজের ভাষণ রাসূলুল্লাহ শেষে দিয়েছেন, হঠাৎই মক্কা শরীফে আবির্ভূত হয়ে সেই 610 সালে তিনি কিন্তু ওই ভাষণ দেন। তার আগে তাকে যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, সমাজ পরিবর্তন করতে হয়েছে, মানুষ গঠন করতেছে। সোনার দেশ আপনি করুন, সোনার বাংলা, সোনার মানুষ লাগবে না? সোনার মানুষ মানে কি? স্বর্ণ দ্বারা তৈরি না, নৈতিক মানুষ, বিবেকবান মানুষ, অন্যের প্রতি সহানুভূতিশীল মানুষ, যে মানুষের হৃদয় ভালোবাসায় পূর্ণ। এবং বর্তমান যুগে নতুন আইডিয়াজ আসছে, শুধু মানুষকে ভালোবাসতে হবে না, প্রকৃতি ভালোবাসা, পশুকে ভালোবাসা। আমরা যে নির্বিচারে প্রকৃতিকে অপব্যবহার করতেছি, প্রকৃতি তার শোধ নিচ্ছে না, ন্যাচারাল জাস্টিস হচ্ছে না। সেই জন্য আমার মনে হয়, নিশ্চয়ই আমরা আশা করব, কিন্তু আমাদেরকে মানুষের ব্যবহার পরিবর্তনের জন্যে, আমি যেহেতু শিক্ষক, শিক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের পরিবর্তন আনতে হবে। আজকে আমাদের এখানে আপনার মনে আছে, ছোটোবেলায় আমাদের কিন্তু নীতি কথা বলা হতো, কোনো ইন্সপেক্টর আসলে পরে লেখা হতো মিথ্যা কথা বলবে না, গুরুজনের কথা মানে সদা সত্য কথা বলবে। এখন কিন্তু এগুলো কিন্তু নেই। বরং ঘটনা, ছোটো বাচ্চাদের কি পড়ায়, সে কথা দিয়েছিল, টুনটুনির গল্প। এটা কি স্যার আমাদের সমাজে বাজার অর্থনীতির মানে একটা হ্যাঁ, আমাদের আজকে আমরা এটাকে কার্ল মার্কস বিচ্ছিন্নতাবাদের কথা বলছে। পুঁজিবাদের একটা পর্যায়ে মানুষ ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকে আছে ঢাকায় আবার গ্রামে ফিরে যাওয়ার, সে যেতে পারে না। আমি অনেক প্রবাসীকে দেখেছি, তারা ভাবে সিলেট আপনি দেখবেন এদেশে অনেক টাকা খরচ করে বাড়ি করে, সেই জন্য ফিরে আসবে, আর আসতে পারে না। এবং এক পর্যায়ে সে তার নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে নিজেই কমোডিটিতে পরিণত হয়ে যায়। এবং এটা কিন্তু সবটা তার হাতে না, সবটা একটা দেশের হাতে না। এই যে ট্রাম্প সাহেব ইরানের প্রতি যেরকম আগ্রাসী হয়ে মনোভাব নিয়েছিল, সেটা পত্র হতে পারে না, কারণ বিশ্ব জনমতের চাপ আছে, মধ্যপ্রাচ্য রাষ্ট্রের চাপ আছে। সেজন্য যেটা মনে করেন, একটা কেউ একজন আসবে, একটা ঘোষণা দেবে, সব পরিবর্তন হয়ে যাবে, এটা আমাদের ইতিহাস চেতনা বলে। কিছুটা বিশ্ব রাজনীতির দিকে ইঙ্গিত করলেন। তো কালকে আপনার ব্রিটেনে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস তার বক্তব্যে বলেছেন যে গত বছর বিশ্বব্যাপী সামরিক ব্যয় $2.7 ট্রিলিয়ন পৌঁছেছে, এবং এটা আপনার ব্রিটেন যতটা সাহায্য করে, সহায়তা করে বিশ্বে, তার 200 গুণেরও বেশি, এবং ব্রিটেনের সমগ্র অর্থনীতির 70% বেশি। তাহলে স্যার, এই আপনি দর্শনের কথা বললেন, সমাজের কথা বললেন, রাজনীতির কথা বললেন, মানুষের প্রত্যাশার কথা বললেন, কিন্তু আমরা যাকে সভ্যতা বলে জানি, আমরা যাকে সভ্যতার ধারক বলে জানি, সেই সমস্ত দেশগুলো, সেই সমস্ত পরাশক্তিগুলো যদি এত সামরিক ব্যয় বৃদ্ধি করে, আপনার এটা একটা উত্তর আপনাকে আমি দেই। আমি তো দীর্ঘদিন আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, আমেরিকাতে পড়াশোনা করেছি, কাছের থেকে দেখেছি। আপনার এখন তো সেই ইউকে বা ব্রিটেন তো সেরকম নাই। একসময় তাদের রাজ্যে সূর্য অস্ত যেত না। দি সান ডাজ নট সেট ইন দ্য ব্রিটিশ এম্পায়ার বলা হতো। ব্রিটিশ রাজ্যে সূর্য অস্ত যায়। এর মানে হলো এক জায়গায় সূর্য উঠতেছে আর এক জায়গায় সূর্য, এত তার বিশালতা বোঝানোর জন্যে। এখন ইনফ্যাক্ট তারা সব হারাতে একদম নিজেদের ভিতরে কেন্দ্রীভূত হয়ে গেছে। সেজন্যে যেহেতু ব্রিটেনের লেখাপড়ার মান ভালো, এটাকে তারা লেখাপড়া পণ্য ব্যবহার করে। আর একটা কথা বললো, আর একটু ক্লিয়ার হবে। আমরা মনে করি চায়না, তাইওয়ান, মালয়েশিয়া অনেক ইলেকট্রনিক সহজে বানায়, আমেরিকা সেগুলো কেনে। বা আমরা আমাদের বাংলাদেশের খুব ফানি গল্পই আছে না, যে একজন আমেরিকার থেকে অত খোলে নেই, তার আত্মীয়ের জন্য নিউ ইয়র্ক থেকে আসার সময় গিফট কিনে নিয়ে আসছে, শার্টস, প্যান্টস, খুলে দেখে বাংলাদেশ মেড। আমরা অনেক সময় বগল বাজাই যে আমরা করতেছি আমেরিকা। এর মানে কিন্তু তা না। এটার মানে হচ্ছে তারাও জামা বানাতে পারে, তারাও গাড়ি বানাতে পারে, ওই খেলনা বানাতে পারে। আপনি যেটা বললেন, ওইটাও অনেক বেশি ওদের দেশে বানাতে গেলে কস্ট অফ
আমাদের দেশে সস্তা, ওদের দেশে এক্সপেন্সিভ, দাম বেশি বড় 1 নম্বর। তার থেকে বড় হচ্ছে এই যে আপনার এই কথা কানেক্টেড উইথ দেশ, অস্ত্র বিক্রি করা। তারা এমন এমন অস্ত্র তৈরি করতে পারে যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আর অস্ত্র যদি বানায়, আপনি একটা পণ্য বানান, বিক্রি হলো না, তো অস্ত্র বিক্রি কখন হবে? যখন যুদ্ধ হবে। এই জন্যে যত কথাই বলা হোক না কেন, ইংল্যান্ড আন্দোলন তাদেরকে কোয়েকাস বলে, তার এমনকি খেলনা পিস্তলের বিরুদ্ধে, কিন্তু ওরা তো কয়জন না, ডক্টর আনিসুজ্জামান এরকম কয়জন, কিন্তু যাদের হতে মূল ক্ষমতা, তারা তো দেখবে আমাকে সার্ভাইভ করতে হবে, এক্সিস্টেন্স ফর সার্ভাইভাল, এবং তাই না, এক্সিস্টেন্স ফর স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। সেই যুদ্ধ হচ্ছে আমাকে এখন পণ্য, কী পণ্য? এই ওয়ার ম্যাটেরিয়ালস। এই জন্য আমরা যত কথাই বলি, অ্যাট দি এন্ড অফ দি ডে, দিন শেষে তাকে যুদ্ধ পরিস্থিতি লাগায় রাখতে হবে, নাহলে অস্ত্র বিক্রি হবে না। এবং এই ক্ষেত্রে পুরা আন্তর্জাতিক বিশ্ব, পশ্চিমা বিশ্ব, তারা কি আসলে খুব সভ্য? আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করছি, তখন ওদের ক্লাস 7 পর্যন্ত ভারতীয় ইতিহাস পড়ানো হয় না বাচ্চাদের। আমি জিজ্ঞেস করলাম, পড়ানো না পড়ানোর কারণ কি? বলে এটা পড়াতে হলে তাদের বাচ্চারা জানবে যে ভারত ইংল্যান্ডের থেকে অনেক আগের সভ্য দেশ। তখন তার প্রশ্ন করে, বাচ্চা 12-13 বছরের বাচ্চা, সে বলবে তাহলে এই সভ্য দেশটাকে তোমরা পদানত কেন করছিলা? সে যখন 9, 10 উঠে যায়, তখন তার মধ্যে স্বার্থবুদ্ধি ডেভেলপ করে। সে তখন বোঝে, ঠিক আছে, আমাদের স্বার্থে আমরা করছি। এই আমাকে বাংলার সক্রেটিস বলে। সক্রেটিসের একটা কথা আছে, আমরা সবাই সেটা বলি। সেটা হচ্ছে, উনি বলছেন যে জ্ঞানী পূর্ণ, নলেজ ইজ ভার্চু, এবং ওনার ওই কথার দ্বারা এটা বাজারে প্রচলিত। এখন আমরা বলি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ। ওনার ছাত্র প্লেটোর সাথে এরিস্টটলের সাথে আলেকজান্ডার দি গ্রেট। এরিস্টটল এসে বললেন যে দাদু ঠিক বলেন নাই, আমরা জানলেই যে সব মানব তা না, আমরা অধিকাংশ কাজ আমরা জেনে করি। যে রবীন্দ্রনাথ বলছেন, জেনে শুনে বিষ করেছে পান। সুতরাং ওই যে আপনি যেটা বললেন, আমরা যত কথাই বলি, জাতিসংঘের মহাসচিব ভার্চুয়ালি কাগজে বাঘ, কারণ তার একটা বড় ফান্ডিং আসে আমেরিকা থেকে। বড় দেখেন, এই যে কি একটা কীরকম কন্ট্রাডিকশান, যে তারা যেখানে পৌঁছাইছে, একজন গাছরুটস আর কেউ করতে দেবে না, তাদের ভেটো পাওয়ার, এই ভেটো পাওয়ারটাকে পুরা জাতিসংঘের মূল অ্যাক্টিভিটিসগুলো নাকচ করে দিচ্ছে না, অন্তত দুর্বল করছে না। সুতরাং যেই যত কথা বলুক, তাদের স্বার্থের জন্যে তারা যুদ্ধাবস্থা বজায় রাখবে, হয়তো ফ্রন্ট চেঞ্জ করবে। কিন্তু আমরা আমাদের অস্তিত্বটাকে কিভাবে বাঁচাবো? নলেজ ইজ পাওয়ার। আমাদের আনডাউটেডলি নলেজ ইজ পাওয়ার, এবং সেইটা হচ্ছে এখানে বর্তমান যুগের নলেজ হচ্ছে টেকনিক্যাল নলেজ, আর অ্যাট দি সেম টাইম মোরাল নলেজ। কারণ আছে না যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ওই যে বলতে ভুলে গেছিলাম। এখন ফিলসফিতে ক্যারেক্টার বলতে শুধু নারী পুরুষ সংগঠিত ব্যাপার না, আরও দুটো এলিমেন্ট আছে। একটা হচ্ছে মিসইউজ অফ পাওয়ার, আপনি ক্ষমতার অপব্যবহার করেন, এটাও চরিত্রের। হয়তো নারী পুরুষের ব্যাপারে তার সম্পর্ক ভালো, কিন্তু সমাজের উপরে, মানুষের উপরে পাবলিক ফান্ডস, মিসইউজ অফ পাওয়ার অ্যান্ড মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক ফান্ডস। আপনি জনগণের অর্থ অপচয় করছেন, অপব্যবহার করছেন, অব্যবহৃত রেখেছেন, এটা আপনার ওয়াইডার অর্থে ক্যারেক্টারের একটা নেগেটিভ সাইড। কিন্তু স্যার, এই আপনি 5ই আগস্টের পরে স্যার, আপনি যখন দেখেন শরীফ ওসমান হাদি শহীদ হলেন, কিন্তু এই যে শহীদ হয়ে যাওয়ার মধ্য দিয়ে যে তরুণদের মধ্যে যে আপনার একটা আধিপত্যবাদ বিরোধী একটা রুখে দাঁড়ানোর শক্তি, এটাকে তো অবশ্যই আমাদের স্যালুট করতে হবে। অন্যের বিরুদ্ধে বিদ্রোহ, মানে এগুলো কি আমাদের ভবিষ্যৎ, মানে এটা একটা পজিটিভ সাইন। মানে অন্যের বিরুদ্ধে বিদ্রোহ করা, মসজিদ বলছেন, এটা ন্যায়সঙ্গত। অন্যায় এমনকি এটাকে নীরবে সহ্য করা, যেটা আমরা অনেক সময় যারা বুড়োরা তারা সহ্য করি। তো তরুণদের মধ্যে যে আবেগ আছে, দিস ইজ ইম্পর্টেন্ট, এবং এই আবেগটা যথার্থ আবেগ। কারণ তাদের সহজ স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চাচ্ছে, ইনসাফ চাচ্ছে, ইনকালাব বলতেছে। এর মানেটা কি? এ সমাজ ভাঙবো, নতুন সমাজ গড়বো। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি যেটা বলছেন কারেক্টলি, এটাকে ধরে রাখার জন্যে আপনাদের অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক লোকদের, ওদের বেগ কিন্তু বুদ্ধিমত্তাটা নিতে হবে, তার অভিজ্ঞতা আছে। শুধু আবেগে তো কাজ হয় না। এবং বর্তমান গ্লোবাল ওয়ার্ল্ড কিন্তু বাংলাদেশ কোনো আইসোলেটেড আইল্যান্ড না। এর সাথে এটা বুঝতে হবে। আমাদের পাশে আমি আমার বন্ধু নির্বাচন করতে পারি, কিন্তু আমার বাপ মা নির্বাচন করতে পারি না। ঠিক একই পাশে আমি কিন্তু আমার প্রতিবেশী নির্বাচন করতে পারি না। হয়তো আমাদের কিছু লোক 5 লক্ষ 10 লক্ষ লোকে বিদেশে চলে গেল, কিন্তু পারলাম। সুতরাং এবং এটা বুঝতে হবে, মাস্ট বি রিয়েলিস্টিক। ভারতের বিশাল শক্তি, সুতরাং তার সাথে আমাদের একটা, মানে যেটা আমাদের পররাষ্ট্র নীতির মধ্যে আছে, যে তাই না, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড এনিমিটি টু নান, সকলের প্রতি বন্ধুত্ব, কিন্তু কারোর প্রতি বৈরিতা না।
এইটাকে এটা রিয়েলিস্টিক। অ্যাট দি সেম টাইম আমাদের যে তাদের সাথে কিছু কালচারাল যেমন সিভিলিটি আছে, কিছু ডিফারেন্স আছে, এটাকে যদি ওইটাকে আমি না ধরতে পারি আমার অস্তিত্ব হারিয়ে যাবে। সেই জন্য বাংলাদেশ কিন্তু এটা বড় একটা এর ভূ রাজনৈতিক অবস্থান, এর বিভিন্ন ভাষা গোষ্ঠী, এর ধর্মীয় ডেমোগ্রাফি সবটাকে নিয়ে আমরা কিন্তু একটা মহা চ্যালেঞ্জের ভিতরে আছি। একদিকে চীন একটা বিরাট শক্তি, একদিকে আমেরিকার এক শক্তি, তারা একটুখানি দূরে। বঙ্গোপসাগরের গুরুত্ব এখন আগে তো আমরা বুঝতাম না, এই যে জলসীমা, আগে শুধু আমরা মনে করতাম ভূমি ইম্পর্টেন্ট, পাহাড় ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক সমুদ্র সীমা, তো এই সমস্ত জিনিস নিয়ে একটা জটিল অবস্থার মধ্যে আছে। এখানে আবেগ থাকতে হবে এবং আমাদের আইডেন্টিটি সভারেনিটি রাখতে হবে, কিন্তু অ্যাট দি সেম টাইম উই নিড টু হ্যাভ ভেরি গুড ফ্রেন্ড রিলেশন উইথ। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্বের পতাকাকে তুলে ধরতে হবে, কিন্তু যদি যেটা যারা আর্মিতে ডিফেন্সে বলে ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড ফর টু স্টেপ ফরওয়ার্ড, কখনো আমাদের হয়তো এই ফ্রন্ট চেঞ্জ করতে হবে। এখন এটা তো আমি রাজনীতিবিদ না, আমি আপনাকে চিন্তার ক্ষেত্রে সহভাগিতা করলাম। কিন্তু আপনি তো স্যার মনে করেন যে আপনি যেটা বললেন যে তরুণদের এই অ্যাচিভমেন্টটা ধরে রাখার ক্ষেত্রে মুরব্বীদের একটা ভূমিকা আছে, সেই মুরব্বীদের মধ্যে কারা আছে বুদ্ধিভিত্তিক চর্চা যারা করেন, যারা রাজনীতিবিদ, যারা সুশীল সমাজ, তাদের তো একটা দায়িত্ব আছে। অবশ্যই এর মধ্যে শিক্ষকরা, এর মধ্যে সাংবাদিকেরা, এর মধ্যে রাজনীতিবিদরা, এর মধ্যে সাংস্কৃতিক কর্মীরা, এর মধ্যে ধর্মীয় নেতৃবৃন্দ। কিন্তু আপনি গভীরভাবে লক্ষ্য করলে, যেহেতু আপনি যখন সাংবাদিকদের চোখ কিন্তু খুব অ্যাকিউট, এগলের চোখের মতো। আপনি দেখবেন এখানে কিন্তু একত্রিত হচ্ছে না, অর্থাৎ যেখানে এরা কিন্তু সবচেয়ে বেশি ডিভাইডেড। আমরা ইসলামের কথা বলি, যে ইসলামী রাজনীতি করে বেশি মতবিরোধ সেখানে। আমরা বলি কোরআন আমাদের এক, কাবা এক, নবী এক, কিন্তু আমরা কি এক ফ্রন্টে আসতে পারতেছি? আর পারতেছি না। তো ঠিকইভাবে, এবং গ্রেটেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এটা, উই নিড টু স্ট্যান্ড ইউনাইটেডলি। এবং যে পুরাতন কথা, ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেডের ফল। ঐক্যই শক্তি, ঐক্যই বল। এটাই কিন্তু আমরা এটাকে যথেষ্ট শক্তিশালী করতে পারতেছি না। এবং এটা না করা পর্যন্ত ওই তরুণদের স্যাক্রিফাইস, আপনি সাদির কথা বললেন, তার যে আত্মত্যাগ, এবং সেই সাথে আরও যারা আত্মত্যাগ করছে, আহত হয়েছে, রক্ত ঝরাইছে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা। এবং আপনি লক্ষ্য করবেন এই গত এক বছর কয়েক মাসের মধ্যেই কিন্তু আমরা অনেকটা সরে যাচ্ছি। এমনকি যারা এই নেতৃত্ব দিয়েছিল তারাও কিন্তু ভাগ হয়ে গেছে, অনেকে ওই দল ছেড়ে অন্য দলে যাচ্ছে। এবং ছোট ছোট আপোষকামিতা, ছোট ছোট সুযোগ সুবিধা এই তরুণদেরও কিন্তু বিভ্রান্ত করতেছে। এটা জটিল অবস্থার মধ্যে আমরা আছি, জাতিগতভাবে এবং আন্তর্জাতিকভাবে। আপনি এটাও তো দেখবেন যে 5ই আগস্টের পরে অনেকে ভয় পেয়েছিল যে গৃহযুদ্ধ বাঁধবে, অনেকে ভয় পেয়েছিল যে দুর্ভিক্ষ হবে, কিন্তু এই ধরনের অবস্টাকল তো আমরা অতিক্রম করে এসেছি। এবং সামনে নির্বাচন আসতেছে, নির্বাচিত সরকার আসবে, শেষ বিচারে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনি কেমন দেখেন? দীর্ঘমেয়াদে অবশ্যই উজ্জ্বল দেখি, কারণ বাঙালিরা খুবই মেধাবী। পৃথিবীর যেখানে তারা গেছে, দেশে আসতে নিয়ম মানে না, ফল খেয়ে তার কভার ফেলে দিচ্ছে, কিন্তু বিদেশে গেলে বাংলা সবচেয়ে ল অ্যাবাইডিং, সবচেয়ে ওবিডেন্ট, সবচেয়ে মেরিটোরিয়াস। তেমন আমাদের সঠিক নেতৃত্বের দরকার, রাইট, এবং সেলফলেস, দীর্ঘমেয়াদী, অনেক দূর দেখে, খালি নিজেরটা দেখে তা না, দূরদর্শিতা সম্পন্ন। এটা কথা আছে না যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এটাকে আক্ষরিকভাবে আনতে হবে সামনে। খালি এটা কথার কথা না, শুধু এটা টরিক না, সত্যি যদি প্রয়োজন হয় অভিন্ন ইস্যুতে, জাতীয় স্বার্থে আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। এটা আমরা, এবং সেই ক্ষেত্রে আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমি যদি আমার সবটা নিয়ে থাকি তাহলে তো কম্প্রোমাইজ হবে না। আমি বিচার মানবো, কিন্তু আমার তাল গাছটা আমার জায়গায় থাকবে, তাহলে তো বিচার হবে না। যেটা ওই দিবে এবং নিবে মিলাবে। হ্যাঁ, রাইট, ভেরি কারেক্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ নয়াদিগন্তের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।